হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে। আজ থেকে কিছু বছর আগে যখন পুষ্পা সিনেমাটা রিলিজ করেছিল এবং খুব বড় হিট হয়েছিল, তখন মিঠুন চক্রবর্তী একটা কথা বলেছিলেন তার একটা ইন্টারভিউতে, যে পুষ্পার মতো সিনেমা আর আমরা যেরকম সিনেমা 80s বা 90s পড়ে এসেছি, সেই সিনেমার মধ্যে গল্পের কোনো পার্থক্য নেই। ওই রকম সিনেমা আমরা বহু বানিয়েছি, কিন্তু এখন যেটা হচ্ছে যে খুব বড় লার্জ স্কেলে সিনেমা নির্মিত হচ্ছে, খুব দুর্দান্ত দুর্দান্ত ভিএফএক্স ইউজ করা হচ্ছে। এইটা ছাড়া স্টোরি লাইন আপের কিন্তু কোনো রকম কোনো ডেভেলপমেন্ট হয়নি। তো তখন অনেক আবার লোকজন এই জিনিসটাকে নিয়ে মিঠুন চক্রবর্তীকে ট্রোল করেছিল, এই করেছিল এই করেছিল। আজকে দেবরা ট্রেলারটা দেখার পরে সেই যে মিঠুন চক্রবর্তী যে কথাগুলো বলেছিল, সেই কথাগুলো আরও একবার সত্যি প্রমাণিত হলো। কেন বলছি আপনাকে, দেবরার পুরো ট্রেলারটা আপনারা দেখেছেন, আমি নিজে 3-4 বার ট্রেলারটা দেখলাম। এই ট্রেলারটার সঙ্গে আপনার রিসেন্ট পাস্টে একটা সিনেমার কথা পুরোপুরি মনে পড়ে, সেটা হচ্ছে বাহুবলী। বাহুবলীর প্লট কী ছিল? একজন বিশাল বড় যোদ্ধা ছিল, যে পুরো রাজ্যের বলতে গেলে মাসিহা টাইপের। তাকে কেউ মেরে দিচ্ছে। তার ছেলে প্রথমে বাবার পরিচয় সম্পর্কে জানতে পারছে না, বাবা কে ছিল, কত বড় সে মাসিহা ছিল সেটা জানতে পারছে না। তারপরে একটা সময় সে রিয়েলাইজ করছে, তারপরে সে বাবার শত্রুদের মেরে ফেলছে। দেবরার যে ট্রেলারটা এসেছে সেটা দেখে আপনি কি বুঝতে পারলেন? দেবরা যে কি একটা গ্রামের একটা মানে কি বলবো কোস্টাল এরিয়ার একটা গ্রাম, যারা মূলত সমুদ্রের যে শিপ আছে সেই সব শিপগুলোকে লুট করে, যাদের মধ্যে কোনো ধর্ম রিলিজিয়ান কিছু নেই, তারা কোনো কিছুকেই ভয় পায় না, সেরকম একটা গ্রামের মাসিয়া হচ্ছে দেবরা। এই দেবরা সমুদ্রের মধ্যে কোনো অন্যায় কাজ করতে দেয় না, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, এবং এই অন্যায় যারা করে তাদের গ্যাং লিডার হচ্ছে সাইফ আলি খান। বাট একটা সময় গিয়ে সাইফ আলি খান দেবরাকে মেরে দিচ্ছে, বা দেবরার কিছু একটা হচ্ছে যে দেবরার কোনো খবর পাওয়া যাচ্ছে না। পরবর্তীকালে তার ছেলে আসছে, যাকে তারই মতো দেখতে হুবহু, কিন্তু সে বাবার কৃতিত্ব সম্পর্কে অত কিছু জানে না, সে বাবার মতো সাহসীও নয়। বাট একটা সময় সে বাবার সব কিছুকে রিয়েলাইজ করতে পারছে, এবং তারপরে গিয়ে সে ফেস অফ করছে ভিলেনের সাথে। তো দুটো যে স্টোরি লাইন আপ আমি বললাম, দুটো স্টোরি লাইন আপ কিন্তু প্রায় পুরোপুরি সেম, ঠিক আছে? এবং এই যে স্টোরি লাইন আপ দেবরা বা বাহুবলী, এই স্টোরি লাইন আপের উপর অজস্র সিনেমা আমরা রিসেন্ট টাইমে সাউথে দেখেছি, 80s এবং 90s সময় হিন্দি সিনেমাতেও দেখেছি। সেটা আপনি বুলন্দি বলতে পারেন, বিরাসত বলতে পারেন, এরকম প্রচুর সিনেমা আমরা দেখেছি সাউথে, ইন্ডিয়াতে 90s এবং 80s। তো মিঠুন চক্রবর্তী যে কথাটা বলেছিল সেই কথাটা কিন্তু প্রমাণিত, যে স্টোরি লাইন আপের কোনো কিছু উন্নতি হয় না, বড় গ্র্যান্ডিয়ারের সিনেমা নির্মিত হয়, বড় স্কেলের সিনেমা নির্মিত হয়, ওয়ার্ল্ড বিল্ডিংটা দারুণ হয়, সেই জন্য সিনেমাগুলো আমাদের দেখতে ভালো লাগে, সেই জন্য সিনেমার জিনিসকে আমরা রিয়েলিটি লাগে। নয়তো বলুন, এখানে একটা সিন আছে যেখানে হাঙরকে সমুদ্রের জল থেকে ওরা 30 ফুট ওপরে নিয়ে চলে যাচ্ছে জুনিয়র এনটিআর। সিনটা দেখতে কিন্তু দারুণ লাগছে, যে চাঁদ পেছনে ফুটে রয়েছে, তার মধ্যে দিয়ে হাঙর নিয়ে তার পিঠে জুনিয়র এনটিআর বসে, একটা আইকনিক সিন, ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির একটা আইকনিক সিন হতে পারে, যদি তাকে ঠিকঠাকভাবে সিলভার স্ক্রিনে জিনিসটাকে প্রতিফলিত করে। বাট এইটাই যদি 80s হতো, যখন আমাদের কাছে সেরকম ভিএফএক্স ছিল না, ভিজুয়াল এফেক্টস ছিল না, সেই সময় যদি হতো, এখনকার লোক সেটাকে দেখে বলে ক্রিঞ্জ। এইটাই আমি বলতে চাই, যে ক্রিঞ্জ সময় অনুসারে হয়। আজ থেকে 30 বছর পরে যখন টেকনোলজি আরও উন্নত হয়ে যাবে, এইসব জিনিসগুলোকে দেখে লোকে বলবে ক্রিঞ্জ, ঠিক আছে? এবার যদি আমি ট্রেলারটার কথায় আসি, সিনেমাটা ডিরেক্ট করেছে কোরাতালা সিভা, এবং সিনেমাটাতে মুখ্য চরিত্র অভিনয় করছে আমাদের জুনিয়র এনটিআর, সাইফ আলি খান এবং জাহ্নবী কাপুর, প্রকাশ রাজ। তো স্টোরি লাইন আপ সম্বন্ধে আমি তো বললামই, যে স্টোরি লাইন আপ কী হতে চলেছে। স্টোরি আপনি আলাদা বলেছিলেন। সিনেমার ভালো দিক নেগেটিভ দিক বলবো, সবথেকে আমার ভালো লেগেছে এখানে সাইফ আলি খানের ক্যারেক্টারটা। সাইফ আলি খানকে কিন্তু ওই যে মানে অনেক তানাজির মতো লুকে দেখা যাচ্ছে, সেই এখানে তার লসগুলো ঝুলছে। সাইফ আলি খানকে ভালো লাগছে, এখানে ডিফারেন্ট টাইপের একটা ভিলেনের রোল তাকে দেওয়া হয়েছে, যার জিনিসটা ভালো লাগছে। সাইফ আলি খানের সঙ্গে জুনিয়র এনটিআর একটা ফাইট সিন আছে, সেটাও দেখতে ভালো লাগছে। প্লাস এখানে অনিরুদ্ধের বিজিএম নিয়ে কোনো কথা বলার জায়গা নেই। সে যেখানে, সে এটা আপনার লোকেশ কাংরাজের লোকি ইউনিভার্সের সিনেমা হোক, জেলার হোক, বা এই সিনেমাটা, এখানে একটা সিন আছে পার্টিকুলারলি আমি বলে দিচ্ছি, যেখানে দেখবেন পেছনে আলো জ্বলছে এবং দেবরাজ যে ক্যারেক্টারটা সে ঢুকছে এবং পেছনে সানাইগুলো বাজছে, ওখানে যে মিউজিকটা আছে, মিউজিকটা দারুণভাবে কাজ করে। প্লাস লাস্টের দিকে যখন ব্যাক টু ব্যাক কিছু অ্যাকশন সিনস দেখানো হচ্ছে, সেই জায়গার মিউজিক প্লাস তার সঙ্গে কম্বাইন্ড হয়েছে এই হাঙরটা যে উড়ে যাচ্ছে, হাঙরটার পিঠে বসে যে জল থেকে ঝাঁপ মারছে সিনটা, মানে মিউজিক অসাধারণ। ভিএফএক্সের কাজ যদি বলি, ভিএফএক্সের কাজ এই সিনেমার একটা নেগেটিভ পয়েন্ট, আমার ভিএফএক্স খুব একটা ভালো লাগলো না। এখানে একটা বোম ব্লাস্টের সিন আছে, সিনটা দেখে খুবই মেকি মেকি মনে হচ্ছে,
তারপরে এখানে জলের যে সিনগুলো হয়েছে এত বড় স্কেলে সিনেমাটা বানানো হয়েছে, কিন্তু তাও জলের যে সিনগুলো রয়েছে, যে ফাইটের সিনগুলো, সেই সিনগুলো কিন্তু আমার ঠিক খুব একটা যে মানে আর্টিফিশিয়াল সেটা বোঝা যাচ্ছে। এটা আমি পোনিয়ান সেলভানের ক্ষেত্রে বলেছিলাম যে পোনিয়ান সেলভানের যে জলের সিনগুলো রয়েছে সেগুলো কিন্তু আর্টিফিশিয়াল যে করা সেগুলো বোঝা যাচ্ছে। সেখানে যে একটু বাজেট কম ইউজ হয়েছে সেটা বোঝা যাচ্ছে। এখানেও সেটা কিন্তু হয়েছে, যেখানে দেখবেন যে কয়েকটা ওই দস্যুদের নৌকা ভেসে যাচ্ছে এবং কোস্ট গার্ডের একটা নৌকা আসছে, সিনটা দেখলেই পুরো বোঝা যাচ্ছে আর্টিফিশিয়ালি মেকিং করা। একটা সিন আছে দেখবেন যেখানে একটা পুরনো বট গাছ রয়েছে, পেছনে কতগুলো ট্রাক দাঁড় করানো রয়েছে, ওই সিনটা বোঝা যাচ্ছে সেম। তো এই সিনগুলো পুরো আর্টিফিশিয়ালি বোঝা যাচ্ছে। লাস্টে যে হাঙরের সিনটাও আমার খুব একটা যেন একেবারে যে কিছু এক্সট্রাঅর্ডিনারি এরকম কিছু মনে হলো না। কিন্তু ওভারঅল আমি যদি ট্রেলারটার কথা বলি, এনটিআরকে তো এইসব রোলে তাকে খুবই ভালো লাগে। অ্যাকশনস অফতারে সাউথের কিছু যে মাস হিরো আছে তাদের দারুণ লাগে, এখানেও তাকে ভালো লাগছে। এবং রিসেন্ট টাইমে ওজন কমানোর পরে এনটিআর কিন্তু কমেডিও ভালো করতে পারে, সেটা আমরা তার যে জাল অফ কুসা আছে সেই সিনেমাটাও আমরা দেখেছি। এখানেও কিন্তু তার যে ছেলে ক্যারেক্টার তার মধ্যে আমরা কমেডি এলিমেন্ট আমরা পাবো, সেটা ভালো লাগছে। প্লাস দেবরাজ যে ক্যারেক্টারটা এনটিআরের সেটাও কিন্তু ভালো লাগে। জাহ্নবী কাপুরের এখানে করার মতো কিছু নেই, তাকে একটা শোপিস হিসাবে ইউজ করা হবে বলে আমার মনে হয়, যেহেতু ট্রেলার থেকে যা বোঝা গেল। সেটা সাইফ আলি খানকে বললামই, সাইফ আলি খানের ক্যারেক্টারটা ভালো লাগছে। প্রকাশ রাজের ক্যারেক্টারটা এখানে কিছু ইম্পর্টেন্ট পার্ট প্লে করতে পারে, সেটা আপনার বোঝা যাবে সিনেমা দেখলে যে কিরকম কি পার্ট। প্রকাশ রাজের কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট থাকতে পারে বলে আমার মনে হয়। ওভারঅল এটা একটা ডিসেন্ট ট্রেলার, যেখানে স্টোরি লাইন আপটা বোঝা যাচ্ছে মোটামুটি। বাট হ্যাঁ, একটা জিনিস মিস করে গেলাম, স্টোরি লাইন আপের একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমার এক্সাইটিং লেগেছে অবশ্যই স্টোরি লাইনে, যে এখানে যে একটা ডায়লগ রয়েছে যে देवरा को चले गए 2 साल हुआ है, কিন্তু তারপরে একটা ডায়লগ দিচ্ছে যে যে मैंने समुद्र के नीचे जो देखा उस वो मतलब মানে কল্পনার বাইরে। এবং দেবরাজ যে মানে একটা সিন দেখানো যেখানে চারদিকে নৌকাগুলো জ্বলছে এবং একজন কেউ কালো রঙের পোশাক পরে দুটো হাতে দুটো তরোয়াল নিয়ে দাঁড়িয়েছে। এইটা কে? দেবরা কি এখনও বেঁচে আছে, নাকি এটা তার কোনো আত্মা, নাকি ওই হাঙরটার মধ্যে দিয়ে কিছু একটা জিনিস? এই জিনিসটা একটা এক্সাইটিং পয়েন্ট, দেবরার ক্যারেক্টারটাকে কীভাবে তার ছেলের সামনে প্রেজেন্ট করা হচ্ছে। এই দেবরাজ যে ভয়টা যেটা দস্যুদের মনে রয়েছে, দেবরাজ যে ভয় যে জলে নামলে দেবরাজ সবাইকে মেরে দেবে, এখানে ডায়লগটাও খুব ভালোভাবে ইউজ করা আছে যে সমুদ্রকে পানি কো খুন সে লাল কর দেগা দিয়া হ্যাসনে। তো এই জায়গাটা কিন্তু একটা ইন্টারেস্টিং পয়েন্ট এই সিনেমাটার ক্ষেত্রে আমার মনে হলো। ওভারঅল এটা একটা ডিসেন্ট ট্রেলার। আপনারা যারা দেখবেন তাদের কেমন লাগবে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।